তাহলে আমরা ওই যে প্রথমে ইন্ডাকশন যে প্রক্রিয়া, অর্থাৎ একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর যে সংঘর্ষ বা ঘর্ষণের মাধ্যমে যে চার্জের উৎপত্তি হয় সেই জিনিসটা একটু ডিসকাস করি। আমরা বলছি যে when a glass rod is rubbed with silk, লিখি আগে। আচ্ছা, তাহলে এইখানে আমরা যে জিনিসটা একটু বলতে যাচ্ছি, এটা একটা এক্সাম্পল বেসিক্যালি। তো আমরা যে এক্সাম্পলটা দিয়েছি, এক্সাম্পলটাতে আমরা বলছি যে তোমার যদি একটা গ্লাসের রড, মানে কাচের তৈরি একটা ধাতব এই দণ্ড বিশেষ আর কি, হ্যাঁ, রড টাইপের একটা বস্তু যেটা কাচের তৈরি। তো একে যদি আমরা মানে সিল্ক এর কাপড় দিয়ে ঘষি আর কি, ঠিক আছে? তাহলে সিল্কের কাপড় দিয়ে ঘষার ফলে আমরা দেখতে পাবো যে তোমার এই ধাতুটার মধ্যে কি হয়েছে, পজিটিভ চার্জ অ্যাপিয়ার হয়েছে। এবং সিল্কের মধ্যে ধাতুতে যে পরিমাণ, মানে কাচের রডে যে পরিমাণ পজিটিভ চার্জ অ্যাপিয়ার হয়েছে, ঠিক সমান মানের নেগেটিভ চার্জ অ্যাপিয়ার হয়েছে হচ্ছে সিল্কের মধ্যে। আমরা এরকম আরো অনেক এক্সপিরিয়েন্স আমাদের আছে। আমরা এই প্রথমত চার্জের অ্যাপিয়ার এভাবেই আসছিল, হ্যাঁ, পশম এবং ফার্ক এর সংঘর্ষের মাধ্যমে এটা দেখা হয়। তাহলে ব্যাপারটা আসলে দেখা যাচ্ছে যে, তো এখানে বলতেছে যে তাহলে যেহেতু এই ঘষাঘষির মাধ্যমে তোমার এক জায়গায় পজিটিভ চার্জ হলো, এক জায়গায় নেগেটিভ চার্জ হলো, কিন্তু আমরা বলতে পারি না যে এই ঘষার মাধ্যমে কি হয়েছে, চার্জের ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, আমরা বলছি যে সো রাবিং does not create charge but merely transfer charge from one object to another। তার মানে কি, এটা ক্লোজ সংঘর্ষ হওয়াতে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, ঠিক আছে? এবং আদান প্রদান হওয়ার মাধ্যমে চার্জ কি, চার্জের আদান প্রদান হয়েছে আর কি। বাট টোটাল চার্জ বিফোর এন্ড আফটার রাবিং ইজ সেম। তাহলে এইখানে যে জিনিসটা বোঝাইতে চাচ্ছে সেটা আমরা আরেকবার যদি বলি, আমরা বলতেছি যে তোমার মনে করো কাজ তো হচ্ছে কম্পারেটিভলি একটা চার্জ অপরিবাহী ধাতু, হ্যাঁ, এবং তোমার হচ্ছে সিল্ক কম্পারেটিভলি একই রকম, কিন্তু যখন তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে, ক্লোজ রিলেশন হচ্ছে, ক্লোজ রিলেশন হলে তখন তোমার কি চার্জের একটা আদান প্রদান হয়ে যায় বারবার সংঘর্ষের কারণে। তো তখন দেখা যায় যে তোমার কি হয় যে এই ধাতব যে রডটা, সেখান থেকে কিছু ইলেকট্রন সিল্কের দিকে চলে যায়। যেহেতু ক্লোজ রিলেশন হলে দেখা যায় যে, বিশ্লেষণ করে দেখা যায় যে তখন তাদের মধ্যে আহ মানে গ্লাসের মধ্যে ধনাত্মক আধান ক্রিয়েট হয় এবং সিল্কের মধ্যে ঋণাত্মক আধান ক্রিয়েট হয়। সো সে পজিটিভ চার্জ আর সে নেগেটিভ চার্জে রূপান্তরিত হয়। কিন্তু আমরা এটা বলতে পারি না যে এই ঘষা, মানে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস ঘষার কারণে
চার্জ উৎপন্ন হয়েছে। কারণ এই ঘটনাটা আমরা অন্য কিছুতেও করতে পারি। তখন কিন্তু দেখা যায় যে সিমিলার চার্জ উৎপন্ন হয় না। কেবলমাত্র পার্টিকুলার একজোড়া বস্তুর মধ্যে সংঘর্ষ করলেই এরকম ঘটনা ঘটে থাকে। তাহলে এই ঘষাটা ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্ট হচ্ছে যে তাদের মধ্যে ক্লোজ কনট্যাক্ট হওয়া। এই ক্লোজ কনট্যাক্ট হওয়ার মাধ্যমে যে চার্জ একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে যাচ্ছে, তাহলে আমরা এর মাধ্যমেই পজিটিভ নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়েছে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারি যে যেহেতু একজন ইলেকট্রন দিচ্ছে এবং একজন ইলেকট্রন নিচ্ছে, তাহলে টোটাল ইলেকট্রনের সংখ্যা বিফোর এবং আফটার রাবিং সেম থাকবে ডেফিনেটলি। হ্যাঁ, তাহলে এইটাকেই আমরা এখন ডিফাইন করব কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ হিসাবে আরকি। তাহলে আমরা এটা একটা এক্সাম্পল দিলাম একটা ঘটনা ব্যাখ্যা করার জন্য যে এইটা যেহেতু এইভাবে চার্জের ক্রিয়েট হচ্ছে, এটা খুব মাইনর অ্যামাউন্ট অফ চার্জ বলে আমরা এটিকে এক্সাম্পল হিসাবে দিয়েছি। বিকজ এখানে চার্জের আদান প্রদান খুব কম হওয়াতে আমরা সেটাকে চাক্ষুষভাবে মানে খুব পাকাপোক্তভাবে কি মেজারমেন্ট করতে পারি অ্যামাউন্টটা কি পরিমাণ চার্জ আদান প্রদান হয়েছে সেটা আর কি। এজন্য আমরা এটা এক্সাম্পল দিয়েছি কারণ কম্পারেটিভলি যারা অধিক সক্রিয় ধাতু তাদের মধ্যে যে চার্জের আদান প্রদান হয় বা ইলেকট্রনের আদান প্রদান হয় সেটার পরিমাণও অনেক বেশি থাকে এবং দ্যাটস ওয়াই কি হয় যে মানে মেজারমেন্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এজন্য আমরা একদম সিম্পল অ্যান্ড সহজ একটা এক্সাম্পল দিয়েছি এবং এখান থেকে আমরা দেখতে পারি যে খুব কম সংখ্যক চার্জ আদান প্রদান ইলেকট্রনের আদান প্রদান হওয়াতে আমরা এটা মেজারমেন্টটা সহজে করতে পারি। আমরা বলছি দ্য ক্রিয়েশন অফ পজিটিভলি charged particle without the simultaneous we have a reverse process when which confirms the law of conservation of charge. আচ্ছা, the creation of positively charged particle without the simultaneous creation of negatively charged particle has never been observed. মানে বলতে চাচ্ছে যে কখনোই কোনো এক জায়গায় নেগেটিভ চার্জ ক্রিয়েট হওয়া ছাড়া পজিটিভলি চার্জ কখনোই কি হয় না ক্রিয়েট হয় না। তার মানে পজিটিভ এবং নেগেটিভ একসাথে হতে হবে সেটা বলতেছে আর কি। ঠিক আছে? তো এটা হচ্ছে আগের ঘটনার ব্যাখ্যা যে তাহলে নেগেটিভ এবং পজিটিভ যেহেতু হতেই হবে সেহেতু তোমার কি তোমার ওই যে চার্জের যে টোটাল পরিমাণ সেটা অবশ্যই কি থাকবে তাহলে কনজার্ভ থাকবে, মাস্ট বি কনজার্ভ থাকবে। ঠিক আছে? এখন আসো পরবর্তীতে বলতেছে যে চার্জের আদান প্রদানের আরেকটা যে সিস্টেম আছে যেটাকে আমরা অ্যানিহিলেশন বলি। অ্যানিহিলেশন প্রসেসটা হচ্ছে ইলেকট্রন এবং পজিট্রনের সাথে বিক্রিয়ায় ফোটন উৎপন্ন হওয়ার যে বিক্রিয়া আর কি। ঠিক আছে? তাহলে চার্জের আদান প্রদান এভাবেও হয়ে থাকে। আমরা যদি বিক্রিয়াটা একটু দেখাই, এটা হচ্ছে এরকম ইলেকট্রন প্লাস পজিট্রন ইজ ইকুয়াল টু ফোটন এরকম। তো এখানে দেখা যাচ্ছে যে তোমার এই ধরনের বিক্রিয়াটাকে বলে হচ্ছে অ্যানিহিলেশন। যেগুলো হয়তো তোমরা মডার্ন ফিজিক্সে পড়বা, আমি পড়াবো। আহ এই সেকেন্ড সেমিস্টারে আছে। তো ইলেকট্রন এবং পজিট্রন বলে, এটা কিন্তু প্রোটন না। ঠিক আছে? মানে ই ইলেকট্রনের যে অ্যান্টি পার্টিকেল, আমরা এটাকে পার্টিকেল ফিজিক্সে বলি হচ্ছে অ্যান্টি পার্টিকেল অফ ইলেকট্রন। তো ইলেকট্রনের যে অ্যান্টি পার্টিকেল সেটাকে আমরা বলি হচ্ছে পজিট্রন। তাহলে আমরা বলি যে তোমার ওই ইলেকট্রন এবং পজিট্রনের যে বিক্রিয়া সেই বিক্রিয়ার মধ্যে কি উৎপন্ন হয়
তোমার ফোটন উৎপন্ন হয়। তো ফোটনের চার্জ হচ্ছে কি 0, ফোটনের চার্জ হচ্ছে 0। অপরপক্ষে ইলেকট্রনের চার্জ হচ্ছে -1 এবং পজিট্রনের চার্জ হচ্ছে +1। তাহলে দেখা যাচ্ছে যে যদি আমরা যোগ করি, ঠিক আছে, যোগ করলে কি পাচ্ছি, ইলেকট্রনের মাইনাস প্লাসে 0, এদিকেও 0। তাহলে সেটাই বলতেছে এখানে যে তোমার however we have a reverse process. Reverse process means হচ্ছে আমাদের আগের বিক্রিয়াতে কি হতো, মানে যেটা স্বাভাবিকভাবে চার্জের আদান প্রদান বিক্রিয়া, সেখানে কি হয় যে পজিটিভ এবং নেগেটিভ পরে ক্রিয়েট হয়, হ্যাঁ তাই না? যেমন আমরা গতদিন অলরেডি দেখাইছিলাম, তোমরা অলরেডি জানো যে আমরা এরকম যদি করি যে সোডিয়াম প্লাস ক্লোরিন ইজ ইকুয়াল টু সোডিয়াম ক্লোরাইড, তাহলে এইখানে সোডিয়ামের চার্জও 0, ক্লোরিনের চার্জও 0, কিন্তু ওইখানে কি সোডিয়ামের হচ্ছে প্লাস আর ক্লোরিনের হচ্ছে মাইনাস, ঠিক আছে? তাহলে কি হলো, এখানে একটা পার্থক্য আছে স্পষ্ট। দেখো এখানে বিক্রিয়ার ডান দিকে প্লাস মাইনাস ছিল না, 0 ছিল, সরি বাম দিকে, অথচ ডান দিকে প্লাস মাইনাস হয়েছে, ঠিক আছে? আর এই বিক্রিয়াটাতে কি হয়েছে, এই বিক্রিয়াটাতে বাম দিকে মাইনাস প্লাস ছিল, ডান দিকে গিয়ে 0 হয়েছে। তাহলে এটা হচ্ছে ওই প্রথম ঘটনার উল্টা ঘটনা, রিভার্স প্রসেস, ঠিক আছে? সো আমরা তখন সেই জন্য বলছি যে উই হ্যাভ এ রিভার্স প্রসেস অফ ট্রান্সফার্মিং চার্জ, হ্যাঁ। তো সেটাতে কি হয়, সেটাতে যখন একটা ইলেকট্রন এবং একটা পজিট্রন কম্বাইন করে একটা ফোটন ফর্ম করে, যে ঘটনাটাকে আমরা অ্যানিহিলেশন বলি, হ্যাঁ, সেইখানেও আমরা দেখি যে টোটাল চার্জ বিফোর অ্যান্ড আফটার অ্যানিহিলেশন রিমেন্স কনস্ট্যান্ট, দ্যাট ইজ 0, হ্যাঁ। যেটা বললাম -1 +1 এর 0, আর এখানে অটোমেটিক্যালি 0। সো এইটাও তোমার কি হচ্ছে যে ল অফ কনজারভেশন অফ চার্জকে ডিফাইন করতেছে, কারণ আমরা দেখতেছি যে যে কোনো ভাবে আইদার দিস ওয়ে অর দ্যাট ওয়ে, যে কোনো ভাবেই চার্জের যখন আদান প্রদান হচ্ছে, তখন কি হচ্ছে টোটাল নাম্বার অফ চার্জ বিফোর এন্ড আফটার রিয়াকশন ইজ রিমেইন সেম। যেহেতু দুই ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটতেছে, বারবার ঘটতেছে, সেহেতু আমরা বলতে পারি যে তোমার কি হচ্ছে, উভয় ক্ষেত্রেই চার্জ কনজার্ভ থাকতেছে। আর এটাই আমরা তাহলে বলতেছি যে এটাকেই আমরা অভিহিত করছি কনজারভেশন অফ চার্জ হিসেবে। বলতেছি যে we can classify materials according to conduction of electricity or charge as follows. কি আমরা প্রথমে বলি কন্ডাক্টর, ইনসুলেটর অ্যান্ড সেমিকন্ডাক্টর। তাহলে এই জিনিসগুলা ডিটেলস তোমরা দেখে নিবা যে এই জিনিসগুলো আসলে কি বুঝাইতে চাচ্ছে বা কি আশায় বিষয়, এগুলা ঠিক। কুলম্ব ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। এটার স্টেটমেন্টটা আমরা বলতেছি যে তোমার the force between 2 point charge at rest, force between 2 point charge at rest is directly proportional to the product of the magnitude of the charges, product of the magnitude
of the charges and charges, that is Q1, Q2, and is inversely proportional to the square of the distance between them, that is 1 by r square. 1 by r square. This is also called inverse square law. আচ্ছা যাই হোক, সেটা ভিন্ন কথা। তাহলে যদি দুইটা পয়েন্ট চার্জ Q1 Q2 হয় এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্স r হয়, তখন এই ফর্মুলা, আমি তো তোমাদের ক্লাস নিতে গেলে খুব ভয়ে থাকি বুঝছো। আজকে তো মনে হচ্ছিল ইলেকট্রিসিটি যাচ্ছে, অবশ্য দেখলাম যে না, সমস্যা অন্য জায়গায়। সব সময় শুধু তোমাদের এই ক্লাসটা নিতে গিয়ে ঝামেলায় পড়তেছে। এখনো ঝামেলা হয়নি, আল্লাহ শুক্রিয়া আর কি। অথচ প্রতিদিনই ক্লাস নেই, কালকেও টানা 3 ঘন্টার ক্লাস নিছি, তাও দুইটা, একটা না। ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের, ওদেরও আমি একদিন নিতে পারিনি, এই জন্য মেকআপ ক্লাস আকারে নিয়েছি। প্রবলেম হয় না। কেমনে কেমনে জানি, শুধু তোমাদের সাথে যেদিন ক্লাস নিতে যায় সেদিনই প্রবলেম হয়। যাই হোক, আমরা পড়াচ্ছিলাম কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। তাহলে আমরা বলছি যে দুটো পয়েন্ট চার্জ যদি হয় তোমার Q1 Q2 এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি হয় আর, তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা এরকম হবে যে তাদের মধ্যবর্তী যে ফোর্স, সেটা হবে Q1 Q2 প্রোডাক্টের প্রপোর্শনাল এবং স্কয়ার অফ দ্য ডিস্টেন্স এর ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এটা নিয়ে তো আসলে বেশি কথা বলার কিছু নাই। আমরা শুধু একটু যদি বলি যে তোমার পয়েন্ট চার্জ বলতে আমরা কি বুঝি, তাহলে এটাকে আমরা বলবো যে তোমার এটা হচ্ছে আমাদের স্মলেস্ট অ্যামাউন্ট অফ চার্জ আর কি, ঠিক আছে। স্মলেস্ট অ্যামাউন্ট অফ চার্জ, যেহেতু আমরা আসলে পয়েন্ট বলতে কোনো কিছুকে আমরা বুঝি যে যেটার কি নাই, যেটার তোমার বাংলাতে আমরা বলি যে যেটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিচ্ছু নাই, কেবলমাত্র অবস্থান আছে, সেটাকেই আমরা হচ্ছে বিন্দু বলি, ঠিক আছে। তো এটা নো হাইট, নো লেন্থ এন্ড নো উইথ, যে ব্যাপারটা, এটা দিয়ে আসলে সবচেয়ে স্মলেস্ট অ্যামাউন্টটাই বোঝায় আর কি। তো এখানে আমরা রূপক অর্থে, মানে কম্পেয়ার করার জন্য, বোঝানোর জন্য আমরা পয়েন্ট চার্জ শব্দটা ব্যবহার করছি। চার্জের তো আসলে নিজেরই কোনোদিন ফিজিক্যাল কোনো অ্যাপিয়ারেন্স নাই। তো যেহেতু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নাই, এটার ইফেক্টের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আছে। তো সেহেতু চার্জ তো কখনোই আসলে পয়েন্ট চার্জ বা লাইন চার্জ এরকম হতে পারে না। কিন্তু আমরা কম্পেয়ার করার জন্য এটাকে পয়েন্ট চার্জ বলে এটা বোঝাচ্ছি যে এটা হচ্ছে স্মলেস্ট অ্যামাউন্ট অফ চার্জ, ঠিক আছে। মানে সবচেয়ে ক্ষুদ্র যে পরিমাণ চার্জের হতে পারে একটা সিঙ্গেল ইলেকট্রনের চার্জ। হ্যাঁ, তো সেটাকে আমরা এখানে পয়েন্ট চার্জ হিসাবে ডিফাইন করতেছি এবং আমরা তখন এই ফর্মুলাটা দাঁড় করাচ্ছি আর কি। তাহলে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা আমরা বলতে পারি এরকম যে যদি আমরা ধরে নিই যে এরকম দুইটা পয়েন্ট চার্জ, এরকম একটাকে আমরা Q1 এবং একটাকে আমরা Q2 বলছি, যাদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে r, তাহলে সেক্ষেত্রে আমাদের এদের মধ্যবর্তী যে ফোর্স, এটা অ্যাট্রাকটিভ ফোর্স হতে পারে, রিপালসিভ ফোর্স হতে পারে। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে তাদের নেচারের উপর।
দুইটা চার্জ যদি সেম হয় তাহলে অ্যাট্রাকটিভ রিপালসিভ হবে। আর দুটো চার্জ যদি অপোজিট হয় তাহলে অ্যাট্রাকটিভ হবে। এটা আমরা প্রথম ক্লাসেই বলছি টু ডিফাইন চার্জ। তাহলে সেক্ষেত্রে আমরা তখন বলছি যে তাদের মধ্যে যে ফোর্স হবে সেটা অ্যাট্রাকটিভ রিপালসিভ যাই হোক is proportional to Q1 Q2 and is also inversely proportional to 1 by R square. তাহলে এই দুইটাকে আমরা যখন কম্বাইন করব তখন আমরা পাবো is proportional to Q1 Q2 by R square এরকম। তাহলে আমাদের যথারীতি আগের মতো আমাদের যদি এই প্রপোর্শনাল সাইন এখান থেকে অমিট করে আমাদেরকে ইকুয়াল সাইন আনতে হয় তাহলে আমাদের একটা কনস্ট্যান্ট লাগবে। তাহলে সেই কনস্ট্যান্টটাকে আমরা শুরুতে আমরা বলছি যে কে বলতেছি কে Q1 Q2 বাই R স্কয়ার এরকম বলছি আমরা। এখন সরি এটাকে একক ভেক্টর আচ্ছা ভেক্টরে না দরকার নাই। তাহলে এরকম বলছি আমরা। এখন এই যে কে এর যে ভ্যালু আরকি সেটা আমরা একটু ডিফাইন করব এবং সেটা কিভাবে আসে কি আসে বিষয়। The value of constant k depends on the choice of units of f, r and q and the nature of the medium in which the charges are situated are situated in MKS unit, MKS unit, the constant k is chosen as 1 by 4 pi epsilon naught when the charges are situated in vacuum. Situated in vacuum. তাহলে এই মানটা যদি আমরা এখন বসাই তাহলে আমাদের ফর্মুলাটা আপাতত কিরকম হয়ে যাচ্ছে 1 নম্বর থেকে 2 নম্বরে কে এর পরিবর্তে তাহলে আমরা এখন বসাচ্ছি 1 by 4 pi epsilon naught 4 pi epsilon naught Q1 Q2 by R square। এখন আমরা এই epsilon naught কেও আমরা একটু ডিফাইন করব যে জিনিসটা কি বা কেন আসতেছে তারপরে আমরা মান বসাতে যাব আর কি। ঠিক আছে, ওই স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। তাহলে আমরা এখানে এই যে কে কনস্ট্যান্ট আনছিলাম সেটা নিয়ে সামান্য একটু কথা বলছি। আমরা বলছি যে কে এর মানটা ডিপেন্ড করবে এফ কে আর কে এবং কিউ কে কোন ইউনিটে রিপ্রেজেন্ট করা আছে। তোমরা জানো যে এফ এর ইউনিট ভ্যারি করে, মানে এফ কে আমরা যদি এম কে সিস্টেমে বলি তাহলে এটার ইউনিট হচ্ছে কি হয় নিউটন হয়। আমরা যদি সিজিএস সিস্টেমে বলি তাহলে সেটার ইউনিট হয় ডাইন। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে আর এর ইউনিট তখন মিটার থেকে সেন্টিমিটার হয়ে যাবে। হ্যাঁ, তো এইটার এগুলোর মানের উপরেই আর কি তোমার এই কে এর ইউনিটটা চেঞ্জ করে সেটা বলতেছে আর কি। আর নেচার অফ দ্য মিডিয়াম, যে নেচারে চার্জ থাকবে তার উপরেও এটা ডিপেন্ড করে। আর এই নেচারের উপরে কিভাবে ডিপেন্ড করে সেটা আমরা বুঝবো মূলত এই যে অ্যাবসলিউট নট এর ভ্যালুর উপর থেকে।
তো যদি আমরা বলছি যে যদি ভ্যাকুয়ামে থাকে তাহলে তখন হবে 1/4 পাই এপসিলন নট। কিন্তু যদি ভ্যাকুয়ামে না থাকে, মানে ভ্যাকুয়াম ছাড়া অন্য কোনো মাধ্যমে থাকে, তাহলে তখন কি হবে? তখন এই এপসিলন নট এর পরিবর্তে এপসিলন হবে। হ্যাঁ? এবং এপসিলনটা কি? সেটাকে আমরা বলছি পারমিটিভিটি। আমরা ওইটা নিয়ে একটু কথা বলব। তাহলে আমরা আপাতত এতটুকু আসলাম যে যদি ভ্যাকুয়ামে হয়, শূন্য স্থানে হয়, তাহলে আমাদের ফর্মুলাটা আসবে এরকম যে F is equal to 1/4 pi epsilon naught Q1 Q2 by R square। আমরা এতটুকু বলছি। আমরা পরের আলোচনা শুরু করি। ইকুয়েশনের নিচে একটি এপসিলন নট এর একটু পরিচয় দিয়ে দিই। আর সেটাকে আমরা বলছি যে where epsilon naught is the permittivity of free space। ফ্রি স্পেস। এখন আমরা আসি যদি চার্জটা অন্য মাধ্যমে থাকে, হ্যাঁ? আমরা বলছি যে if the charge are situated in medium, other medium আর কি, হ্যাঁ? In medium having the permittivity epsilon star suppose, then equation 2 will be, তখন ইকুয়েশন 2 হয়ে যাবে F is equal to 1/4 pi epsilon star Q1 Q2 by R square এরকম। তাহলে আমরা বুঝতেছি যে আমরা যে স্ট্যান্ডার্ড মানটা জানি আরকি, মানে এটাকে আমরা 9 into 10 to the power 9 বলি। সেটা কিন্তু কেবলমাত্র অনলি কিসের জন্য? তোমার আ ইয়ের জন্য, ফ্রি স্পেসের জন্য, শূন্য স্থানের জন্য। সেটা কিন্তু মানে ইউনিফর্ম কিছু না আরকি যে সবসময় আ এইরকমই হবে, ব্যাপারটা কিন্তু আ তেমন কিছু না। ঠিক আছে? তাহলে এখন আমরা যদি এই ইকুয়েশন ২ টার মধ্যে একটা কম্পেয়ার করি আরকি। ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 3 যেটা আমরা বলছি, সেটার মধ্যে যদি আমরা একটা কম্পেয়ার করি, আমরা যদি মনে করো যে এই যে আ আ ফ্রি স্পেসে যে ফোর্স হচ্ছে সেটাকে যদি আমরা এপসিলন নট এই এফ নট বলি এবং কোন একটা মিডিয়ামে যেটা হচ্ছে সেটাকে যদি এফএম বলি, তাহলে আমাদের এটা সেপারেট করতে সুবিধা হয়। তাহলে আমরা এখন যদি এটাকে একটাকে আরেকটার সাথে কম্পেয়ার করি, দ্যাট ইজ ভাগ করি, তাহলে আমরা এটার এক্সপ্রেশনটা কেমন পাই একটু দেখি। আচ্ছা, আমি একটু এখানে সামান্য একটু কথা বলবো, সেটা হলো যে যদি তোমাকে আমি বলা হয় যে আসলে পারমিটিভিটি জিনিসটা কি? ঠিক আছে? তো তোমরা নামটা শুনেই বুঝতে পারতেছো যে পারমিটিভিটি বলতে আসলে কি বোঝাচ্ছে। পারমিটিভিটি বা জিনিসটা হচ্ছে যে টু পারমিট আরকি। ঠিক আছে? মানে অনুমতি দেওয়ার যে ব্যাপারটা, মানে যাওয়ার অনুমতি দেওয়া। কি যাওয়ার অনুমতি দেওয়া? ইলেকট্রন যাওয়ার অনুমতি দেওয়া। ঠিক আছে? তাহলে বা এই যেখানে পারমিটিভিটির মান কি হবে? তোমার বেশি হবে, হ্যাঁ? আর সেখানে কি হবে? ইলেকট্রনটা তত বেশি ফ্রিলি মুভমেন্ট করতে পারবে। আমরা জানি যে মেক্সিমাম স্পিডে ইলেকট্রন মুভ করতে পারবে শূন্য স্থানে। ঠিক আছে? এজন্য এটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরি। কিন্তু মনে রাখতে হবে যে এই মানটা হচ্ছে কিন্তু ফ্রি স্পেসের জন্য। কারণ আমরা যখনই ফ্রি স্পেস ছাড়া অন্য কোনো মাধ্যমে যাবো ইলেকট্রনের মুভমেন্ট করার জন্য, আ তখন আ আচ্ছা, আমি উল্টা বলছি, সরি। ইলেকট্রন যখন আ ফ্রি স্পেস এ যাবে তখনই সে মানে পারমিটিভিটি তার তখন কি থাকবে? মানে ইলেকট্রন তো আসলে আ বা বা বাতাসের মধ্যে দিয়ে যায় না। সরি, খালি জায়গা দিয়ে যায় না। ইলেকট্রন হচ্ছে কি করে তোমার বা যে আমাদের যে চলাফেরার যে কয়েকটা সিস্টেম ছিল, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন।
পরিবহন পরিচালন বিকিরণ যে ব্যাপারটা, হ্যাঁ? তো আমি তো ইলেকট্রন তো হচ্ছে তোমার নরমালি কন্ডাকশন প্রক্রিয়াতে যায় আরকি। মানে হচ্ছে একটার পরে আরেকটার গায়ে লেগে, লেগে যে যাওয়ার ব্যাপারটা আরকি। সেভাবে ইলেকট্রন সাধারণত চলাফেরা করে আরকি। ইলেকট্রন তো মনে করো যে আ একটা খালি জায়গা দিয়ে চলে আসে না। একটা মিডিয়াম লাগে ইলেকট্রন যাওয়ার জন্য আরকি। ঠিক আছে? যেমন তোমরা খুব সহজেই বুঝতে পারো যে তোমার মনে করো যে আ বা তোমার তারের ভিতরে ইলেকট্রন আছে, হ্যাঁ? ইলেকট্রনের আদান-প্রদান হচ্ছে। কিন্তু তার সাথে তোমার যদি কোনো কানেকশন না থাকে, তারটা যদি খোলাও থাকে, তারপরেও তুমি যদি সেটাকে টাচ না করো বা সেটার সাথে এমন কোনো ধাতব কিছু কানেক্টেড না থাকে যেটা গায়ে তুমি হাত দিয়েছ, তাহলে তোমার কোনো মানে শক লাগার কোনো পসিবিলিটিস নাই। বিকজ কি ইলেকট্রনটা শূন্য মাধ্যম দিয়ে তোমার কাছে আসতে পারতেছে না। তার একটা মিডিয়াম লাগবে এবং এমন মিডিয়াম লাগবে যে মিডিয়ামে সে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। সেটা যদি আবার ইনসুলেটিং মিডিয়াম হয় তাহলেও যেতে পারবে না। কারণ তোমার তারের বাইরে তো প্লাস্টিকের আবরণ থাকে। তখনও তো আমরা এটা থেকে সেফ থাকতেছি, তাই না? তাহলে সেক্ষেত্রেও আমাদের এটা পসিবল হচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে যে ইলেকট্রন আসলে শূন্য মাধ্যমে কম্পারেটিভলি সবচেয়ে কম মুভ করবে, হ্যাঁ? যেহেতু তার মিডিয়াম লাগে। কিন্তু পার্টিকুলার যখন কোনো মিডিয়ামে চলে যাবে তখন ওই মিডিয়ামের উপর ডিপেন্ড করেই তখন কি হবে? যে বা তোমার এই মানটা বাড়তে থাকবে। আসলে এই মানটা যে খুবই কম সেটা তোমরা এটার মান দিয়েও বুঝতে পারো। আমরা আ জানি যে তোমার এই যে এপসিলন নট এর মান হচ্ছে কি আমি লিখবো একটু পরে। এটার মান হচ্ছে আ সম্ভবত 8.854 into 10 to the power -12. So -12 means আ very small amount. কারণ আমরা যখন -9 বলি সেটাকেই আমরা বলি হচ্ছে ন্যানো অ্যামাউন্ট আরকি, তাই না? তো -12 মানে আরো ১,০০০ গুণ কম অ্যামাউন্ট। সো এটা ভেরি স্মল অ্যামাউন্ট আরকি। তার মানে আমাদের যে ভ্যালু গুলো আমরা জানি ফ্রি স্পেস এ সেটা কিন্তু খুব বেশি একটা সেপারেটেড বা একটা আইসোলেটেড সিস্টেমের জন্য যে সিস্টেমটা আসলে প্র্যাকটিক্যালি না তেমন একটা। ইলেকট্রন চলাফেরা তখনই করবে যখন সে একটা পারফেক্ট মিডিয়াম পাবে এবং তখন এই মানটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এরকম থাকবে না। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা আসছিলাম হচ্ছে এই ২ টা ইকুয়েশনের কম্পেয়ার করতে টু ডিফাইন রিলেটিভ পারমিটিভিটি। রিলেটিভ পারমিটিভিটি মানে হচ্ছে একটার সাপেক্ষে আরেকটার পারমিটিভিটি কেমন সেটা বোঝার জন্য। তো তাহলে আমরা বললাম যে পারমিটিভিটি মিনস হচ্ছে টু পারমিট মানে পারমিশনের হারটা কেমন? যাওয়ার হারটা মানে অনুমতি কেমন দিচ্ছে সে। তাহলে আমরা যদি ইকুয়েশন আ 2 কে 3 দিয়ে ডিভাইড করি, if we divide equation 2 divided by 3, হ্যাঁ? if we divide equation 2, 3 তাহলে আমরা পাচ্ছি f naught divided by fm এখন এগুলো তো আইডেন্টিক্যাল এগুলো বাদ চলে যাচ্ছে। বেসিক্যালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আহ epsilon star divided by epsilon naught এবং সেটাকে আমরা এই k হিসেবে বলতেছি, হ্যাঁ? তো এইটাকে আমরা বলি এই ক্ষেত্রে যে কে ব্যবহার করতেছি এইটাকে আমরা বলতেছি হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। ঠিক আছে? where k is the relative permittivity of the medium. এখন একটু চিন্তা করে দেখো আহ, এটাকে অবশ্য আমরা অন্য একটা নামও দিই সেটাকে আমরা বলি ডাইইলেকট্রিক কনস্ট্যান্টও বলে থাকি আর কি আমরা সেটা আগে লিখে নিই দাঁড়াও রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম অর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। আচ্ছা তাহলে এখন আমরা যেটা বলছি যে আরকি এই যে রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম অর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আমরা রিলেটিভ পারমিটিভিটি শব্দটা কেন বললাম সেটা একটু বলি। আমরা রিলেটিভ বলতেই বুঝি যে একটার সাথে কম্পেয়ার করা। আমরা এখানে দেখছি যে শূন্য স্থানের সাপেক্ষে কোন একটা মাধ্যমের কম্পেয়ার করা হয়েছে। ঠিক আছে? তাহলে এইটা যেহেতু খুব ক্ষুদ্র অ্যামাউন্ট আরকি। ঠিক আছে? আর এই কোনো একটা মাধ্যমের যে অ্যামাউন্টটা অনেক বেশি হবে তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে একটা মান পাওয়া যাবে। সাপোজ সে মানটা হচ্ছে ১,০০০ কথার কথা। সো রিলেটিভ পারমিটিভ ১,০০০ মানে হচ্ছে কি
যে এদের মধ্যে আকর্ষণ যে বলটা সেই বলটা শূন্য স্থানের মধ্যে যে আকর্ষণ বল তার ১০০০ গুণ হবে। কারণ আমরা আসলে এই শূন্যস্থান ছাড়া বাকি যেকোনো কিছুর যে পারমিটিভিটির মান সেটা কি করে? সেটা ভ্যারি করে। সেটা কনস্ট্যান্ট না। কারণ হচ্ছে তোমরা পরিষ্কার বুঝতে পারো যে কেন কনস্ট্যান্ট না? কারণ হচ্ছে মনে করো সাপোজ আমরা যদি লোহা বলি। সো সব লোহাতে কিন্তু তোমার সমান পরিমাণ পার্সেন্টেজে আয়রন, কার্বন এগুলো থাকে না। কম বেশি থাকে আরকি। সো যেহেতু এগুলোর পার্সেন্টেজ মানে কম্পোনেন্টের পার্সেন্টেজের কম বেশি থাকে, সেহেতু তাদের মধ্যে ইলেকট্রনের যে স্পিড, যাওয়ার স্পিড, হ্যাঁ? সেই স্পিডেরও কি হবে? কম বেশি হবে। যেটা আমরা খালি চোখে হয়তো বুঝতে পারি না। কিন্তু আমরা যখন মেজারমেন্ট করব তখন দেখব যে একটু কম অথবা একটু বেশি আছে। আমরা দেখা যাবে যে একই কোম্পানির ২ টা রডের মধ্যে দিয়েও ইলেকট্রনের যে আদান-প্রদানে কোনটাতে সামান্য একটু বেশি, কোনটাতে সামান্য একটু কম হয়। তাহলে যেহেতু এই কম বেশি থাকে, হ্যাঁ? সেহেতু এটা আসলে শূন্যস্থানে ইলেকট্রনের যে আদান-প্রদান তার সাপেক্ষে এটার স্পিড কত সেটা আমাদের লেখা থাকে আরকি। তাহলে আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারি আচ্ছা এটা ১০০০, এটা ১০০১, এটা ১০০৫ তার মানে হচ্ছে এটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ, এটা একটু কম অ্যাক্টিভ। এদের মধ্যে এভাবে আমরা কম্পেয়ার করতে পারি। ঠিক আছে? তাহলে এই কম্পেয়ার করার জন্য যে হিসাবটা দরকার হয় সেটাকে আমরা বলি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি। তার মানে কোন একটা ইলেকট্রিক কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল এর গায়ে আমাদের যদি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট লিখে দেওয়া থাকে তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে তার মধ্যে কোনটা ভালো কন্ডাক্টর, কোনটা একটু খারাপ কন্ডাক্টর। অবশ্যই টেস্ট করার পরে আরকি। হ্যাঁ? টেস্ট করার পরেই তো সার্টিফাইড করা থাকবে এবং আমাদের যেগুলো হচ্ছে তোমার খুবই সেনসিটিভ ম্যাটেরিয়াল বানানোর জন্য অবশ্যই সেখানে এই পার্টিকুলার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এর ম্যাটেরিয়ালই ব্যবহার করতে হয়। কারণ যেগুলো হচ্ছে ইলেকট্রিক চিপ ডিভাইস এগুলোর জন্য তোমার একটা পার্টিকুলার কন্ডাক্টর এর মান দরকার হয়। আ সে তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারতেছি যে রিলেটিভ পারমিটিভিটি জিনিসটা কি কাজে লাগে? কেন আমাদের এই জিনিসটাকে আলোচনা করার দরকার হলো এখানে? ঠিক আছে? কারণ হচ্ছে যে আমরা একই ধাতুর তৈরি ২ টা মেটালের মধ্যেও কি করতে পারবো? ডিফারেনশিয়েট করতে পারবো এটার ভ্যালু দিয়ে। কোনটা কম্পারেটিভলি একটু বেশি কন্ডাক্টিভ, কোনটা কম্পারেটিভলি একটু লেস কন্ডাক্টিভ সেটা আমরা এই রিলেটিভ পারমিটিভিটির মান দিয়ে আমরা কি করতে পারি? বের করতে পারি। তাহলে এখন আসো আমরা তাহলে এই এপসিলন স্টার যেটা সেটার মান নিয়ে কোনো কথা বলবো না। যেহেতু এটা কি ভ্যারি করে। একই পদার্থের হইলেও ভিন আ ক ভ্যারি করতে পারে। আর কিন্তু যেটা ভ্যারি করে না সেটা হলো অ্যাবসোলিউট নট। মানে শূন্য স্থানে এটার মান কখনোই চেঞ্জ হয় না, একই থাকে। এজন্য এটার স্ট্যান্ডার্ড মানটা আমাদের জেনে রাখা প্রয়োজন। আর যেটা অলরেডি তোমরা জানো আমাকে শুরুতেই বলেছ। আমি জাস্ট ওইটাই লিখে আলোচনা শেষ করি। আমরা তাহলে এটা শেষ করি। আমরা বলতেছি যে এই যে এপসিলন নট এর মান যেটা অলরেডি তোমরা বলছো সেটা হচ্ছে কি আমরা বলছি যদি আমরা এই Q1 Q2 কে আমরা যদি আ Q1 Q2 কে যদি আমরা কুলম্বে ডিফাইন করি আরকি, হ্যাঁ? If Q1 Q2 are in Coulomb এবং যদি আমরা R কে আ তোমার কি বলি? মিটারে বলি, ঠিক আছে? মিটার এবং যদি F কে আমরা তোমার বলি হচ্ছে নিউটনে, তাহলে তখন আমরা এই মান এই এককগুলোর মেইনটেইন করি মানে এমকেএস সিস্টেমেই আমরা তখন তোমার এই এপসিলন নট কে বলি হচ্ছে 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার এটা বলি আমরা। এবং এই মান যদি আমরা আমাদের ওই যে আ 1/4 পাই এপসিলন নট এই মানে বসাই, তাহলে সেখান থেকে আমরা পাই putting this value 1/4 pi epsilon naught এটার মান আমরা তখন পাই 9 into 10 to the power 9 ঠিক আছে? এটা আমরা পাই। তো সেখান থেকে আমাদের এই মানটা আসে। এটা হচ্ছে 9 into 10 to the power 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার এরকম, হ্যাঁ? এবং তখন এই মানগুলো বসাইলে আমাদের ইকুয়েশনটা আসে F is equal to 9 into 10 to the power 9 Q1 Q2 by R square নিউটন। এটার একক তখন হয় নিউটন। সো এভাবেই আমরা কুলম্বের যে ফর্মুলা সেটাই আমরা ফাইনাল স্টেপ পর্যন্ত আসতে পারি।
তাহলে আমরা এখানে ইলেকট্রিক ফিল্ডকে ডিফাইন করছি। তো আমরা আসলে ফিল্ড মানে হচ্ছে আমরা বলি বাংলায় বলি হচ্ছে তোমার স্থান বা ক্ষেত্র কোনো কাজ করার জন্য। যেমন ক্রিকেট ফিল্ডে ক্রিকেট খেলা হয়, ঠিক আছে? মানে সহজভাবে বোঝানোর জন্য আমি এভাবেই বলে থাকি। তো যেখানে একটা পার্টিকুলার কাজ সংগঠিত হয়, হ্যাঁ? ওইটার ফিল্ড বলা যেতে পারে। তো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে তাহলে সেই এলাকা যে এলাকাতে কি হবে তোমার এই যে ফোর্স যেটা আরকি অ্যাট্রাকটিভ আর রিপালসিভ ফোর্স সেটা অ্যাক্টিভ থাকবে। যে এলাকা ব্যাপী সেটাকেই আমরা ইলেকট্রিক ফিল্ড বলব। তো মানে আমরা বলতেছি যে একটা পার্টিকুলার চার্জের চারিদিকে যে এলাকা ব্যাপী অপর আরেকটা চার্জ আনলে সেটা আইদার অ্যাট্রাকটিভ ফোর্স ফিল করবে অথবা রিপালসিভ ফোর্স ফিল করবে। হ্যাঁ? সেই এলাকাটাকে আমরা তখন বলবো হচ্ছে ওই পার্টিকুলার চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড। এটা চার্জের মানের উপরে কিন্তু ডিপেন্ড করবে। যে চার্জের মান যত বেশি তার চারিদিকে ইলেকট্রিক ফিল্ডের মান তত বেশি হবে। যেহেতু আমরা অলরেডি পড়ছি যে তোমার এই ফোর্সের মান এটা কি করে ম্যাগনিটিউডের গুণফলের সমানুপাতিক। তাহলে ম্যাগনিটিউডের গুণফলের সমানুপাতিক মানে হচ্ছে যার চার্জের মান যত বেশি তার ইলেকট্রিক ফিল্ডের মানও ন্যাচারালি তত বেশি হবে, ঠিক আছে? এটাকে আমরা ডিফাইন করছি এভাবে যে when an electric charge is placed at some point in space, তাহলে স্পেসের কোথাও যদি আমরা একটা ইলেকট্রিক চার্জকে তোমার প্লেস করি, রাখি, তাহলে সে কি করবে? সে this establishes everywhere a state of electric stress। হ্যাঁ, সে তার চারিদিকে একটা ইলেকট্রিক স্ট্রেস এর স্টেট ক্রিয়েট করবে। মানে ইলেকট্রিক স্ট্রেস বলতে আমরা কি বলতেছি? ইলেকট্রিক স্ট্রেস বলতে আমরা বলতেছি যে অপর একটা ইলেকট্রিক চার্জ যদি সেখানে আসে সে কি করবে? আহ, এটা ফোর্স ফিল করবে আর কি, ঠিক আছে? ফোর্স পার ইউনিট এরিয়াকেই তো আমরা স্ট্রেস বলি। তাহলে ফোর্স থাকলেই অবশ্যই স্ট্রেস বা প্রেসার থাকবে, ফোর্স না থাকলে থাকবে না। তাহলে সে কি করবে? একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে কি করবে? একটা ফোর্স ফিল করবে এবং সেটাকেই আমরা ইলেকট্রিক স্ট্রেস বলতেছি। তাহলে যে পার্টিকুলার এরিয়ার মধ্যে সে এই ফোর্সটা ফিল করবে সেটাকেই আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বলবো। তাহলে এটা খুব সহজ এবং সাধারণ ডেফিনিশন। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারতেছি যে ইলেকট্রিক ফিল্ডের যদি তোমার মান ফোর্সের মান এটা যেহেতু তোমার ডিস্টেন্সের সাপেক্ষে ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে ডিস্টেন্সের মান যত বাড়তে থাকবে এই ফিল্ডের ফোর্সের মান তত কমতে থাকবে। মানে একটা পার্টিকুলার ডিস্টেন্সের পরে দেখা যাবে যে এই ফোর্সটা কি হচ্ছে? নেগলিজিবল হচ্ছে। যখন নেগলিজিবল ফোর্স হবে তখন সেটাকে আমরা আর ফিল্ড বলবো না, তখন সেই অংশটাকে আমরা বলবো হচ্ছে বিয়ন্ড দ্য ফিল্ড, মানে ফিল্ডের বাইরের এলাকা আর কি। কারণ হচ্ছে ওই এলাকার মধ্যে সে পর্যাপ্ত ফোর্স পাচ্ছে না। হ্যাঁ, যে ফোর্সের কারণে সে হয় ছিটকে দূরে চলে যাবে মানে যখন রিপালসিভ ফোর্স হবে, অথবা সে ছুটে ওই ফোর্সটা ওই ইলেকট্রনের কাছে চলে যাবে মানে যখন অ্যাট্রাকটিভ ফোর্স হবে। তাহলে ২ টার কোনটাই যখন হবে না বা হচ্ছে না, তখন আমরা এটাকে হচ্ছে ফিল্ডের এরিয়ার বাইরে হিসেবে ধরে নিব। তার মানে আমরা আরো সহজভাবে বলতে পারবো যে একটা ইলেকট্রনের চারিদিকে যে এলাকা পর্যন্ত আরেকটা ইলেকট্রন নিয়ে গেলে হয় সে ওই ইলেকট্রনটাকে ধাক্কা দেয় বাইরের দিকে অথবা ভিতরের দিকে টেনে নেয়। সেই পার্টিকুলার এরিয়াটাকেই আমরা হচ্ছে একটা পার্টিকুলার ইলেকট্রনের কি বলি? ইলেকট্রিক ফিল্ড বলি। আশা করি এটা বোঝা গেছে। পরেরটা জাস্ট আমরা আরেকটা অংশ বলছি যে the space where charge influence can be felt, মানে যে এলাকার মধ্যে চার্জের যে ইনফ্লুয়েন্স যেটার কথা বারবার আমরা বলতেছি যে
আইদার অ্যাট্রাকটিভ অর রিপালসিভ যে ফোর্সটা কাজ করবে সেটাকে আমরা বলি সাইট অফ ইলেকট্রিক ফিল্ড আর কি। হ্যাঁ, তো মানে সেটাকে আমরা ইলেকট্রিক ফিল্ডের সাইট বলি আর কি। এটা আলাদা একটা ডেফিনিশন, এটা বিশেষভাবে বোঝার কিছুই নাই। যেমন আমরা একটা বিল্ডিং সাইট বলি আর কি, যে জায়গায় একটা বিল্ডিং বানানো হচ্ছে সেই এলাকাটাকে আমরা বিল্ডিং সাইট বলতেছি আর কি। লাইক দিস, যে এলাকায় ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, যে ফোর্সটা থাকবে অ্যাক্টিভ সেই এলাকাটাকে আমরা বলতেছি সাইট অফ ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমরা যদি ২ টা পয়েন্ট চার্জ কিউ, কিউ1, কিউ নট বলি, একটাকে কিউ একটাকে কিউ নট বলি, তাহলে সেখান থেকে আমরা কুলম্বের সূত্র অনুযায়ী ডাইরেক্ট এটার এক্সপ্রেশনে চলে যাই। আমি এটার আর ডিটেইলস লিখতেছি না। তাহলে হ্যাঁ, আমরা যেটা বলতেছি আরকি, ঠিক আছে? যে আমরা এই ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা আমরা দেখাইলাম। F = 1/4 Q1 Q2/r²। এটাকে অবশ্য ভেক্টরে লিখলে আমরা এখানে একটা ইউনিট ভেক্টর r দিতে হবে আরকি। যাই হোক, তাহলে এটা হচ্ছে এটার এক্সপ্রেশন। এখন আমরা তোমার যদি বলছি যে আমরা যদি এই এক্সপ্রেশনটা মানে ১ নম্বর যে এক্সপ্রেশন সেটাকে যদি আমরা তোমার হচ্ছে Q0 চার্জ দিয়ে ডিভাইডেড করি, ভাগ করি। অবশ্যই প্রোভাইডেড দ্যাট এটা হচ্ছে যে তোমার সেই চার্জটা, যে চার্জটাকে আমরা বাইরে থেকে আনতেছি, হ্যাঁ? যে চার্জটা মানে আমরা ফিল্ড হওয়ার জন্য কনসেপ্ট কি ছিল? একটা স্পেসের মাঝখানে একটা চার্জ আমরাকে এস্টাবলিশড করব এবং মনে করো এইখানে একটা চার্জ আছে, হ্যাঁ? সেটাকে আমরা বলছি কিউ, এবং এটার চারিদিকে যে এলাকা সেটাকে আমরা বলতেছি তার ইলেকট্রিক ফিল্ড, এবং বাইরে থেকে যে চার্জটা এর এলাকার মধ্যে আসার কারণে অ্যাট্রাকটিভ ফোর্স পাইছে সেটাকে আমরা বলছি কিউ নট, হ্যাঁ? তাহলে এটা খুব এই ডেসক্রিপশন গুলো তোমরা পেয়ে যাবে, আমি শিটে দিয়ে দিব যখন। তো তাহলে আমরা ঠিক ওইটা দিয়েই ভাগ করব যেটা কিনা আমরা বাইরে থেকে আনতেছি, হ্যাঁ? আমরা যেটা বেসিক চার্জ সেটা দিয়ে ভাগ করব না, কারণ আমরা যত ক্যালকুলেশন এটার সাপেক্ষে, কারণ হচ্ছে যে আমরা এইটারই ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাচ্ছি, হ্যাঁ? তার মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এইটার নির্ণয় করতে চাচ্ছি। তার মানে আমরা যদি কিউ দিয়েই ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের এই যে ডেফিনিশনটা সেটা ইনকমপ্লিট হয়ে যাবে, কারণ আমরা কিউ এর ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাচ্ছি বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নির্ণয় করতে চাচ্ছি, অথচ আমাদের এক্সপ্রেশনে কিউই যদি না থাকে তাহলে সমস্যা। সো আমরা কিউ নট দিয়ে মানকে তাহলে আমরা পাই, যদি আমরা ইকুয়েশন হাই হাই এটা তো মনে হচ্ছে শেষ। এটা তো কালারটা দিয়ে লিখতে হবে, আমার এখন আবার আনতে হবে। এই মুহূর্তে নাই আর কোনো মার্কার, ইনটেক মার্কার শেষ। সো আমরা ইকুয়েশন 1 কে যদি কিউ নট দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাচ্ছি হচ্ছে F ডিভাইডেড বাই Q0, আর এখান থেকে সিম্পলি Q0 টার্মস থাকতেছে না, দ্যাট ইজ 1/4 Q/r², হ্যাঁ? এটা পাচ্ছি আমরা। তো এইটাকে তখন এই যে F/Q0 যে অংশটা আরকি, এটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার তোমার আরকি, এবং সেটাকে আমরা ডিফাইন করতেছি আকারে। তাহলে আমরা বলছি here ভেক্টর is equal to F/Q0 is equal to 1/4 Q/r²। তাহলে এই অংশ এই জিনিসটাকে আমরা নাম দিয়েছি আরকি, ঠিক আছে? এটা তো ২ আসে ২ থাকে, ওকে। তাহলে এটাকে আমরা ভেক্টর বলতেছি, এবং আ এই এর মান তাহলে দেখা যাচ্ছে যে কেবলমাত্র ডিপেন্ড করতেছে ভেক্টর কিউ এর মানের উপর, হ্যাঁ? কিউ এর মানের উপর। মানে কিউ নট এর মানের উপর কোনোভাবেই এটা ডিপেন্ড করতেছে না। যেহেতু আমাদের এই ফাইনাল এক্সপ্রেশনে শুধুমাত্র কিউ আছে, সেহেতু এর মান, যেটাকে আমরা ইনটেনসিটি অফ ইলেকট্রিক ফিল্ড বলতেছি, সেটা ডিপেন্ড করতেছে কেবলমাত্র কিউ যেটা সেটার মানের উপর। মানে যে চার্জটা আগে থেকে স্পেসে স্থাপন করেছি তার উপর। মানে বাইরে থেকে চার্জ আমরা বেশি আনতেছি নাকি কম আনতেছি ইট ডাজন্ট ম্যাটার, হ্যাঁ? কিন্তু যে চার্জটা আমরা স্থাপন করছি সেটার মান বেশি হলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান বেশি, সেটার মান কম হলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান কম, সেটা বলতেছি আমরা আরকি, ঠিক আছে?